ঝুঁকি কি? তো অধ্যায় 5 থেকে যখনই কোনো প্রশ্ন আসুক সৃজনশীল, তো এখান থেকে কতে যে প্রশ্নটা থাকে মোস্ট অফ দ্য টাইম বা বেশিরভাগ ক্ষেত্রে সেটা হলো ঝুঁকি কি। হুম তো ঝুঁকি হলো অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপযোগ্য। তোমরা সবাই নোট করতে পারো, অনিশ্চয়তার অংশটুকু পরিমাপযোগ্য তাকেই ঝুঁকি বলে। মূলত এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো থাকে এগুলোকে বলা হয় আদর্শ বিচ্যুতি। কি বলা হয়? আদর্শ বিচ্যুতি। তো অধ্যায়টার নাম যদিও বইয়ে দেওয়া আছে ঝুঁকি ও অনিশ্চয়তা, কিন্তু শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা সবাই অধ্যায়টাকে একটা মৌখিক নামে চিনে, আদর্শ বিচ্যুতি। বুঝছো? তো এই যে অনেকগুলো সূত্র আছে বা বইয়ে কিছু স্ট্রাকচার দেওয়া আছে, তো সূত্র বা স্ট্রাকচার ব্যবহার না করেও অঙ্কগুলো কিন্তু সুন্দর করে করা যায় একবারে সহজ পদ্ধতিতে। বুঝছো? তো ঝুঁকি কি? অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপযোগ্য তাকেই ঝুঁকি বলে। অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপযোগ্য তাকেই ঝুঁকি বলে। তো অধ্যায়ের নামই হলো ঝুঁকি ও অনিশ্চয়তা। তো ঝুঁকির সংজ্ঞাটা দিয়ে দেওয়া হয়েছে, এইবার দিব অনিশ্চয়তা। ভবিষ্যতে ঘটতেও পারে, আবার নাও ঘটতে পারে। ভবিষ্যতে ঘটতেও পারে, আবার নাও ঘটতে পারে এমন সম্ভাবনাময় অবস্থাকে কি বলে? অনিশ্চয়তা বলে। অনিশ্চয়তা বলে। তো ঝুঁকির সংজ্ঞাটা কি? অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপযোগ্য, অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপযোগ্য, তবে অবশ্যই সেটা অর্থের মাপকাঠি দ্বারা হইতে হবে। কি দ্বারা? অর্থের মাপকাঠি দ্বারা হতে হবে। অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপযোগ্য মূলত তাকেই ঝুঁকি বলে। অন্যদিকে অনিশ্চয়তার সংজ্ঞাটা হলো ভবিষ্যতে ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে এমন সম্ভাবনাময় অবস্থাকে অনিশ্চয়তা বলা হয়ে থাকে। যেমন ধরো আগামীকাল বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, সেইটা। আবার কালকে আমি স্কুলে যেতেও পারি, নাও যেতে পারি। যখন কোনো কাজের কোনো নিশ্চয়তা দেওয়া থাকবে না, হ্যাঁ, মানে তুমি করতেও পারো বা নাও করতে পারো, এমন ঘটনাকে কি বলা হয়ে থাকে? অনিশ্চয়তা বলা হয়ে থাকে। তো এখানে এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য মূলত এই দুইটা সংজ্ঞায় বেশি জানার দরকার, তো যেটা লিখে দিছি। এবার একটু অঙ্কে আসি, অঙ্কের দিকে লক্ষ্য করবা। অঙ্কগুলো এই অঙ্কগুলো খুবই সহজ এবং সরল। যদি ভালোভাবে লক্ষ্য করো 10 মিনিটে এই অঙ্কগুলো শেখা একদম পসিবল। জনাব রাজু 5 বছর পূর্বে মণি ও মুক্তা প্রকল্পে অর্থ বিনিয়োগ করেন। কত বছর পূর্বে? 5 বছর পূর্বে সে একটা প্রকল্পে অর্থ বিনিয়োগ করেছিল। প্রকল্প দুটি থেকে বিগত 5 বছরে প্রাপ্ত আয়ের হার তুলে ধরা হলো। তো সর্বপ্রথম আমরা মণি প্রকল্পের অঙ্কটা করব বা দেখব। মণি প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয়। আচ্ছা, বছর আছে 5টা। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে আয়ের হার ছাড়া, কি ছাড়া? যে আয়ের হার ছাড়া সম্ভাব্য বা পূর্বানুমান, সম্ভাব্য বা পূর্বের অনুমান করা আয়ের হার ছাড়া আদর্শ বিচ্যুতি অঙ্ক করা কোনোভাবেই সম্ভব হবে না। হ্যাঁ, কি ছাড়া সম্ভব হবে না? যে আয়ের হার ছাড়া। আর এগুলো কিন্তু পূর্বানুমান করা থাকে বা আনুমান নির্ভর বা অনুমান নির্ভর করা হয়ে থাকে। খেয়াল করে একটু বোর্ডের দিকে সবাই। এখানে আমরা লিখব বছর, এখানে কি লিখব? বছর। এখানে দিব আয় পার্সেন্ট। তুমি এখানে যদি পার্সেন্ট চিহ্নটা দিয়ে দাও, তাহলে প্রত্যেকটা ঘরে তোমার মনে করো পার্সেন্টেজের ওটা উল্লেখ করার দরকার নাই। বছর 1, 2, 3, 4, 5। 1, 2 দেওয়া থাকলে এভাবেই দিবা, আর যদি সাল দেওয়া থাকে
তো তাহলে সেভাবেই দিবা। যেমন ধরো সাল হিসাবে থাকতে পারে 2021, 22, 23, 24, 25, 19, 20, 21, 22, 23 এভাবে থাকতে পারে। তো যেহেতু আমরা মনি প্রকল্প করতেছি, তো মনি প্রকল্পের আমাদের প্রথম বছর আয় আছে কত 10%, দ্বিতীয় বছরে 12%, তৃতীয় বছরে 18%, তারপর চতুর্থ বছরে 14%, তারপর পঞ্চম বছরে আছে 11%। এইবার এগুলোর যোগফল বের করতে হবে, তাই এখানে লিখে দিলাম আমরা যোগফল। যোগফল এগুলো দেখতে হবে যে যোগ করলে কত আসে। এগুলো সবগুলো যোগ করলে তোমার যোগফল আসে হলো 65। এবার তোমার বের করতে হবে গড় আয়। কি বের করতে হবে? গড় আয়। মোট যোগফলকে বছর দ্বারা ভাগ করে দিবা, গড় আয় পেয়ে যাবা। তাহলে মোট যোগফল আমরা কত পাইছিলাম? এই জায়গায় 65 পেয়েছিলাম। আর তাহলে বছর আছে কয়টা? 1, 2, 3, 4, 5। এই 5 দিয়ে ভাগ করে দিবা। তো তাহলে কত আসে আমাদের? 13। কত আসে? 13। এবার এদিকে একটু সবাই লক্ষ্য করো, এখানে অনেকে লিখে গড় থেকে ব্যবধান, বা তুমি চাইলে লিখতে পারো আয় মাইনাস গড়। তো এটা বোঝাটা খুবই সহজ। এখানে হবে ব্যবধান স্কয়ার অথবা ব্যবধানের বর্গ, যে যেটা খুশি লিখতে পারো, সমস্যা নাই। এখানে সর্বপ্রথম বলছে আয়গুলো লিখতে হবে। কি লিখতে হবে? আয়গুলো লিখতে হবে। তো আয় কিন্তু আমাদের কিন্তু প্রশ্নে উল্লেখ করে দেওয়াই আছে, এই যে দেখছো। তো প্রথম বছর কত পার্সেন্ট? 10%, দ্বিতীয় বছর, তারপর তৃতীয় বছর, হ্যাঁ চতুর্থ, তারপর পঞ্চম। এবার দেখো সবগুলো ব্রেকেট দিয়ে দেবো, ব্রেকেট 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 ব্রেকেট। এবার আয়গুলো সিরিয়ালি বসাই দিবা, অন্য কোথাও তাকানোর দরকার নাই। 10, 12, 18, 14, 11। এবার এখানে কি দেওয়া আছে? আয় মাইনাস গড়। তো আয় তো আমরা পেয়েই গেছি, এই যে বসাই দিছি। তো এখন মাইনাস 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 মাইনাস, তারপর গড়। গড় এই যে 13%। কি দেখতে পাইছো? এই 13 গুলো এখানে বসাই দিবা। 13, 13, 13, 13, 13। ব্রেকেট দিয়ে দাও, সমান চিহ্ন দিয়ে দাও। তারপর 10 থেকে 13 বিয়োগ করলে কত হয়? -3। 12 থেকে 13 বিয়োগ করলে কত হয়? -1। 18 থেকে 13 বিয়োগ করলে কত হয়? 5। 14 থেকে 13 বিয়োগ করলে কত হয়? 1। 11 থেকে 13 বিয়োগ করলে কত হয়? -2। এবার বলছে ব্যবধানের বর্গ বা ব্যবধান স্কয়ার। তো ব্যবধান আমরা প্রথম বছর কত পেয়েছি? 3। প্রথম বছর কত পেয়েছি? 3। দ্বিতীয় বছর আমরা প্রথম বছর ব্যবধান কত পেয়েছি? -3। দ্বিতীয় বছর কত পেয়েছি? হ্যাঁ -1। তারপর তৃতীয় বছর 5, চতুর্থ বছর 1, পঞ্চম বছর -2। এবার এগুলোর বর্গ করতে হবে। বর্গ মানে যেটা আছে এটাকে সেটা দিয়ে গুণ করতে হবে। ধরো এই জায়গায় আছে তোমার -3, -3 গুণন -3। তো তাহলে গুণের সময় তো মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়ে যাবে। 3 3 9 হয়ে যাবে, 3 3 9 হয়ে যাবে। খেয়াল করো, তো 3 3 9, এককে 1, 5 5 25, এককে 1, 2 দুগুণে 4। এখন এখানে লিখতে হবে ব্যবধান বর্গের যোগফল। কি লিখতে হবে? ব্যবধান বর্গের যোগফল। ব্যবধান বর্গের যোগফল যোগ করলে কত হয় দেখো তো? 40। যোগ করলে কত হচ্ছে? 40। এটা হলো ব্যবধান বর্গের যোগফল। এইবার তারপর লাইনটা হবে ব্যবধান বর্গের গড়। কি হবে? ব্যবধান বর্গের গড়। এটা নিচে দিয়ে দিব সুন্দর দেখানোর জন্য একটু। 40। আচ্ছা তোমরা বলো তো বছর আছে কয়টা? 5টা। তার মানে এখানে n-1ও দিতে পারো, মানে যদি 5টা বছর থাকে একটা বছর মাইনাস করে তারপর ধরা হবে। তো আমি n আর দিলাম না, ডিরেক্ট বসাই দেই। 5 বিয়োগ 1, তো তাহলে কত থাকতেছে? উপরে 40, নিচে 5 থেকে 1 চলে গেলে থাকতেছে 4। যদি 4 দিয়ে 40 কে ভাগ করো কত আসতেছে?
10 কত আসতেছে 10। এবার এইটার রুট করে দিবা। দেখো এবার লিখবা অতএব আদর্শ বিচ্যুতি সমান এই যে রুট ওভার আমরা কত পেয়েছি 10, এটাকে যদি রুট ওভার করে দাও তো তাহলে তোমার আসতেছে 3.16%। অবশ্যই এই পার্সেন্ট দিতে হবে, নয়তো অঙ্কটা কেটে দিবে বা মার্ক মাইনাস হওয়ার সম্ভাবনা থাকে। অঙ্কটা একদম সোজা। আর এরকম টাইপের অঙ্কগুলোই কিন্তু পরীক্ষার হলে বেশি থাকে, বা বিগত বছরের গুলো হয়তো লক্ষ্য করলে দেখতে পারবা যে এরকম টাইপের অঙ্কগুলো মানে একদম সহজ মান। এটাতে চাইলেই তোমার যদি গতে থাকে, চাইলেই 3 পাওয়া যাবে সহজে, আর যদি ঘতে থাকে তো সহজে চাইলেই এটাতে 4 পাওয়া পসিবল। কি বুঝতে পারছো? কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, তো এটা ছিল আদর্শ বিচ্যুতি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করা যায় যে আদর্শ বিচ্যুতির অঙ্ক করার সময় তো আমরা কোন জিনিসটা নির্ণয় করি বা বের করি, যে আমরা যে প্রকল্পে বিনিয়োগ করব ওই বিনিয়োগের উপর আমাদের ঝুঁকি আছে কত পার্সেন্ট, তাই না? আমরা কি এই প্রকল্পে বিনিয়োগ করব কি করব না, এটা আমরা অভিনব মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্ণয় করে তারপর আমরা আমাদের ডিসিশন গ্রহণ করে থাকি। তো মনে রাখতে হবে যে আদর্শ বিচ্যুতির অঙ্কে যেই প্রকল্পে ঝুঁকির পরিমাণ বেশি থাকবে সেটাকে অফ করে দিতে হবে, টোটালি বাদ দিয়ে দিতে হবে। কারণ এটাতে আমরা বের করেছি কি ঝুঁকি। আদর্শ বিচ্যুতির অঙ্কে কোন জিনিসটা নির্ণয় করা হয়ে থাকে, তো ঝুঁকি। তো তুমি কি চাইবা যে তোমার টাকার উপর বা তুমি যখন কোনো সেক্টরে বা কোনো প্রকল্পে বিনিয়োগ করবা সেখানে তোমাকে যদি আমি যদি বলে দেই যে নোহান তুমি তোমার 50 লাখ টাকায় হয়তো ফ্ল্যাট কিনতে পারো, নয়তো বেড়াইতে একটা জায়গা কিনতে পারো। এবার তুমি যদি জিজ্ঞেস করো যে ভাই আমি যদি এই 50 লাখ টাকা দিয়ে যদি আমি ফ্ল্যাট কিনি বা বেড়াইতে জায়গা কিনি, তে কোনটার উপর আমার রিস্ক বেশি বা প্রফিট বেশি? তো তোমাকে আমি যদি বলে দেই যে তুমি যদি ফ্ল্যাট কিনো এটাতে তোমার ঝুঁকি আছে 20%, আর যদি বেড়াইতে জায়গা কিনো অবশ্যই ঝুঁকি আছে 15%, তো তাহলে কোনটায় যাবা? যেটাতে ঝুঁকি কম সেটাতে। তো সবাই ক্লিয়ার বুঝতে পারছো? তো আদর্শ বিচ্যুতিতে আমরা মূলত ঝুঁকির পরিমাণ বের করে থাকি। কি বের করে থাকি? ঝুঁকির পরিমাণ। তো মনি প্রকল্পে আমরা ঝুঁকির পরিমাণ কত পেয়েছি? 3.16%। অবশ্যই এখানে পার্সেন্টেজের চিহ্নটা দিতে হবে। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? এবার আমরা করব, আচ্ছা আমার হাতের লেখা একটু সুন্দর না, যদিও তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে একটু, সবাই একটু লক্ষ্য করো। আয় পার্সেন্ট, এখানে কি লিখবো? আয় মাইনাস গড়। কি লিখতে হবে? কি করো সবাই লক্ষ্য করো, এখানে কি লিখতে হবে? আয় মাইনাস গড়। আর এখানে কি লিখতে হবে? ব্যবধানের বর্গ অথবা ব্যবধান স্কয়ার। তো আমরা দেখি মুক্তা প্রকল্পে আমাদের প্রথম বছর কত দেওয়া আছে? 1 2 3 4 5। প্রথম বছর আমাদের দেওয়া আছে 9%, দ্বিতীয় বছর 14%, তৃতীয় বছর 21%, চতুর্থ বছর 8%, পঞ্চম বছর 13%। সবগুলোর যোগ করতে হবে, এখানে লিখে দেব যোগফল। এখানে কি লিখে দিব? যোগফল। তো যোগ করলে কত আসে একটু সবাই লক্ষ্য করবা। যোগ করলে আসতেছে আমাদের 65, এখানে পার্সেন্ট দিয়ে দিবা। এখন বের করতে হবে গড় আয়। এখানে কি বের করতে হবে? গড় আয়। সবাই বোর্ডের দিকে তাকাও। 65। আচ্ছা এখানে বছর আছে কয়টা? 5টা। তো 5 দ্বারা ভাগ হবে। আচ্ছা যদি 4টা বছর থাকতো, যদি 3টা বছর থাকতো, যদি 6টা বছর থাকতো, 6 দ্বারা ভাগ। তো 65কে 5 দ্বারা ভাগ করলে কত আসে? 13। অবশ্যই এখানে পার্সেন্টের চিহ্নটা দিতে হবে। এবার আয় মাইনাস গড়। আয় কিন্তু আমাদের দেওয়া আছে, দেখতে পাইছো? তো আয়গুলো আমরা বসাই দিব। এর আগে ব্র্যাকেট দিয়ে দেই। 9 বিয়োগ 14 বিয়োগ 21 বিয়োগ 8 বিয়োগ 13 বিয়োগ
গড় কত পেয়েছি আমরা? গড় পেয়েছি 13%। 13 সমান, সবগুলোতে সমান দিয়ে দিব। আচ্ছা দেখো তো, যে 9 থেকে 13 বাদ দিলে কত থাকে? -4। 14 থেকে 13 বাদ দিলে 1। 21 থেকে 13 বাদ দিলে কত থাকে? 8। তারপর 8 থেকে 13 বাদ দিলে কত থাকে? -5। তারপর 13 থেকে 13 বাদ দিলে 0। এবার বর্গ করে দিব, ব্যবধানের বর্গ। এগুলো যে পার্থক্যগুলো পেয়েছি এগুলোই হলো আমাদের ব্যবধান। সবাই লক্ষ্য করো। তো 4 4 16, এককে 1, তো 8 8 64, 5 5 25, 0 × 0 0ই হবে। এখন এখানে লিখে দিব আমরা, কি লিখবো বলো তো? হ্যাঁ, ব্যবধান বর্গের যোগফল। সুন্দর করে লিখবা। ব্যবধান বর্গের যোগফল। যোগ করে দেখো তো কত আসে? 106, 106। এইবার লিখবো আমরা ব্যবধান বর্গের গড়। কি লিখবো? ব্যবধান বর্গের গড়। ব্যবধান বর্গের গড়। আচ্ছা, উপরে 106 হবে, যেটা ব্যবধানের বর্গের যোগফল বের করা হয়েছে। আমাদের বছর আছে কয়টা? 5টা। মনে রাখতে হবে, ব্যবধান বর্গের গড় বের করার সময় যত বছর থাকবে তা থেকে একটা বছর মাইনাস করা হবে। কি করা হবে? মাইনাস করা হবে। তো আমাদের বছর আছে কয়টা? 5টা। আমি এন আর দিলাম না, ডিরেক্ট এখানে দিয়ে দিলাম। আচ্ছা, 106। তো 5 থেকে 1 চলে গেলে কত থাকে? 4। 106 কে 4 দ্বারা ডিভাইড করলে বা ভাগ করলে কত আসে? 26.50। কত আসে? 26.50। এইবার আদর্শ বিচ্যুতি বের করে দিবা। লিখবা অতএব আদর্শ বিচ্যুতি সমান √। অবশ্যই যেই সংখ্যাটা √এ বসাবা পুরোপুরি √এর নিচে বসতে হবে, যাতে একটু যাতে বাকি না থাকে। 26.50। এটাকে √ওভার করে দিলে কত আসে? এটাকে √ওভার করলে কত আসে? 5.15%। আচ্ছা, তা আমরা পূর্বের যে অঙ্কটা করেছিলাম বা প্রকল্পটা করেছিলাম মনি, ওইটাতে আমরা ঝুঁকি বের করেছিলাম কত? 3.16%। আর মুক্তা প্রকল্পে কত পেলাম? 5.15%। তো জনাব রাজু যে কোনো প্রকল্পে বিনিয়োগ করবেন বা 5 বছর পূর্বে যে বিনিয়োগটা করেছিলেন, ওনার কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত ছিল বলে তোমরা মনে করো? মনি না মুক্তা? মনি। কেন? কারণ এই প্রকল্পে ঝুঁকির পরিমাণ কম আছে। তো ব্যবসায়ী হিসেবে বা বিনিয়োগকারী হিসেবে আমরা অবশ্যই চাইবো না যে যেখানে ঝুঁকি বেশি আছে সেখানে আমরা ইনভেস্ট করি বা বিনিয়োগ করি। তো জনাব রাজুর মনি প্রকল্পে বিনিয়োগ করা উচিত এবং মুক্তা প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত। বুঝতে পারছো? আর যখন তোমাদের কাছে গাণিতিক বিশ্লেষণ চাইবে যে কোন প্রকল্পে বিনিয়োগ করা জনাব রাজুর জন্য যুক্তিসঙ্গত, তখন জাস্ট তোমরা একটা কাজ করবা, এখানে লিখে দিবা যে গ হতে পাই বা উদ্দীপক হতে দেখা গেল বা গতে দেখা গেল যে মনি প্রকল্পের ঝুঁকির পরিমাণ কত ছিল? 3.16%। এবং
মুক্তা প্রকল্পের ঝুঁকির পরিমাণ কত? 5.15%। আচ্ছা, তো এটাতে ঝুঁকি কম, এটাতে বিনিয়োগ করা উচিত বলে গণ্য করা হয়েছে বা মনে করা হয়েছে বা মনে করা হচ্ছে, যাই বলো। আর এটাতে ঝুঁকি বেশি, তাই ওনার এটা বন্ধ করে দেওয়া উচিত। তো তোমরা আবার ক্রস দিয়ে দিবা না, অবশ্যই তোমরা লিখবা সুতরাং জনাব রাজুর জন্য মনি প্রকল্পে, কোন প্রকল্পে? মনি প্রকল্পে বিনিয়োগ করা উচিত এবং মুক্তা প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত। গাণিতিক বিশ্লেষণও দেখাইতে পারো, এভাবেও দেখাই দিতে পারো। আমি শিওর যে এভাবে যদি তোমরা যদি পরীক্ষায় লিখো, এভাবে যদি পরীক্ষায় যদি লিখো, তাহলে কেউ তোমাদের মার্ক মাইনাস করতে পারবে না, অবশ্যই তোমরা ফুল মার্কস পাবা। তবে প্রশ্নের দিকে লক্ষ্য করবা যে প্রশ্নে আসলে কি চাইছে, প্রশ্নে আসলে কি চাইছে।